আজকে ক্লাস 10 মাধ্যমিকের একটি ভিডিও, এবং ভিডিওতে আমি দেখাতে চাইছি যে যে রচনাগুলো যেগুলো আছে, দেখো রচনাগুলোর মধ্যে যেটা রচনা হচ্ছে সুস্থ পরিবেশ রক্ষায় অরণ্য, অতিমারি করোনা ও বর্তমান বিশ্ব মানব সভ্যতা, বিজ্ঞানের জয়যাত্রা, একটি নদীর আত্মকথা। আত্মকথা কিন্তু আসেই, সে নদীর হোক, বট গাছের হোক, খোলা মাঠের আত্মকথা হতে পারে। ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্রে আত্মকথা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আত্মকথা কিন্তু আসে। কিন্তু আত্মকথা যদি লিখতে পারা যায়, লিখতে শিখে নেওয়া যায়, তাহলে কিন্তু যদি দেখা যায় এই তিনটে রচনা কমন এলো না, সেক্ষেত্রে আত্মকথাটা চেষ্টা করা যেতে পারে। ঠিক আছে, এবং আত্মকথা লেখা খুব সহজ, কয়েকটি বিশেষ বিষয় মনে রাখলেই আত্মকথা লেখা যাবে। যেমন একটি নদীর আত্মকথায় আসি। একটি নদীর আত্মকথায় যে পয়েন্টগুলো হবে, প্রথমে আসি ভূমিকা। ঠিক আছে, ভূমিকা তো হবেই, তারপর জন্মকথা, তারপর অতীত স্মৃতি, এবং স্মৃতিটা ভালো স্মৃতি হতে পারে বা মন খারাপের স্মৃতি হতে পারে, এবং বর্তমান অবস্থা, তারপরে উপসংহার। মোট 5টা পয়েন্ট থাকে। এবং রচনাতে বলা হয়েছে যে 400টা কম বেশি শব্দের মধ্যে রচনা লিখতে হবে। এবং রচনায় তাহলে প্রথমে আসছি ভূমিকা। ঠিক আছে, ভূমিকাতে আসি। ভূমিকা বলতে গেলে এখানে আত্মকথাতে যেটা বলতে হয় সেটা হচ্ছে বলতে হবে প্রথমে ভূমিকা মানে মূল বিষয়ে অবতারণা করতে পারা যাবে না। মূল বিষয়ের সাথে আনুষঙ্গিক বিষয়গুলো, তার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করতে হবে। যেমন আমরা লিখছি কি নদীর আত্মকথা। একটি নদীর আত্মকথা লিখতে গেলে আমাদের যদি এরকমভাবে ভূমিকাটা শুরু করি যে মানব সমাজের জীবনের সূত্রপাত হয়েছে, বা জীবনের যে অগ্রগতির ধারার সূচনা হয়েছে আমারই দুপাশে। ঠিক আছে, আমাকেই অবলম্বন করে। নদীর আত্মকথা মানে নদী এখানে কথা বলবে। ঠিক আছে, এবং এখানে যদি নদী এই কথা বলে, আমরা জানি যে মানব সভ্যতা শুরু হয় নদীকে কেন্দ্র করে। নদীর দুপাশেই আগে মানুষ বসবাস করতে শুরু করেছিল, সেইটার সূত্র ধরেই নদী বলতে শুরু করতে পারে যে আমাকে অবলম্বন করেই মানুষের জীবনের অগ্রগতির ধারার যে অগ্রগতি সেটা সূচনা হয়েছে, এবং মানুষের জীবনযাত্রা আমাকে কেন্দ্র করেই সমৃদ্ধ হয়ে ওঠে। মানুষ আমার উপর নির্ভরশীল, এবং এমন কোনো মানব সমাজ নেই যেখানে সমৃদ্ধ বা পরিপূর্ণ হতে গেলে আমাকে প্রয়োজন হয় না। ঠিক আছে, তখন নদী নিজেকে পরিচয় দেবে যে আমি নদী। তাহলে আমি একটি নদী, যে নদী একদিন খরস্রোতা এবং খরস্রোতা এবং বা স্রোতস্বিনী হয়ে বহমান ছিলাম, এবং গ্রাম, জনপদ, শহর, সমস্ত অঞ্চলকে আমি সমৃদ্ধ করেছি। ঠিক আছে, এবার জন্মকথায় আসি। জন্মকথায় সেই নদীটি বলবে তার কিভাবে জন্ম হয়েছিল। আমরা জানি নদীর জন্ম দুভাবে হয়। একটা হচ্ছে বৃষ্টির জলে পুষ্ট নদী হতে পারে, অথবা বরফ গলা জলে পুষ্ট নদী হতে পারে। এক্ষেত্রে এই নদীকে যদি আমরা বরফ গলা জলে পুষ্ট হিসেবে বলে থাকি, তাহলে নদী বলবে যে কোনো এক সময় পৃথিবীর বুকে আমি সৃষ্ট হয়েছি জলপ্রপাতের মাধ্যমে, বরফ গলা জলের প্রবাহ ধারা গলিত হওয়ার পরে। ঠিক আছে, এবং তারপরে আমার খরস্রোতা ধারা বয়ে চলেছে পাহাড়ি পথ দিয়ে, আঁকাবাঁকা পথে, এবং তারপরে আমি তখন ক্ষীণ কায়া বিশিষ্ট ছিলাম, কিন্তু ক্ষীণ স্রোতা নই। ঠিক আছে, তখন আমার উচ্ছ্বাস, আনন্দ, উদ্বেল হয়ে উঠত, এবং পাহাড়ি পথ বেয়ে নর্তকীর মতন বেয়ে চলতাম। ঠিক আছে, এবং তারপর ধীরে ধীরে আমি সমতলে এসেছি, এবং জনপদ, শহর, অঞ্চল অতিক্রম করে আমার যাত্রা অব্যাহত আছে। ঠিক আছে, এবং এরপরে আমরা অতীত স্মৃতিতে আসব।
অতীত স্মৃতি বলার পেছনে অনেক কিছু বলা যায়, পয়েন্ট কিন্তু এই ভূমিকা, জন্মকথা বা উপসংহারকে আরও বেশি করে বাড়িয়ে তোলা যেতে পারবে না, কিন্তু অতীত স্মৃতি আর বর্তমান অবস্থাকে বাড়িয়ে দেওয়া যায়। যেমন অতীত স্মৃতি প্রসঙ্গে আমরা বলতেই পারি নদীর দুধারে যে কৃষি জমি তাতে যে শস্য ভাণ্ডার, সেই দেখে নদীর আনন্দ, আমার খুব আনন্দ হয়। নদী বলছে, এবং যখন দেখি পণ্যবাহী জাহাজ আমার বুকের উপর দিয়ে এবং আমাকে মাধ্যম করে তারা বাণিজ্যে যাত্রা করছে এবং সেখানে তারা সমৃদ্ধ হচ্ছে, তখন খুবই আনন্দ হয়। এরপরে সে বলতে পারে যে আমার যখন দুধারে মন্দির গড়ে ওঠে বা কোনো ধর্মের যে বা পীঠস্থান গড়ে ওঠে এবং তখন সেখানে লোকের সমাগম হয়, তখন আমার খুব আনন্দ হয়। এবং আমাকে অনেক সময় মানব সমাজ খুব আগ্রহ সহকারে, খুব আন্তরিকতার সঙ্গে গ্রহণ করে নিয়েছে, আরতি করে, পুজো করে তারা। ঠিক আছে, এরকম অনেক ভালো স্মৃতি আমরা বলতে পারি, এটাকেই বাড়িয়ে তোলা যায়। আচ্ছা, এবার খারাপ স্মৃতিতে বলতে পারি যে মানুষ অবিবেচকভাবে, অসচেতনভাবে আমাকে কর্দমাক্ত করে তুলছে, পঙ্কিল করে তুলছে, অনেক বেশি আবর্জনাযুক্ত করে তুলছে। তারা ভাবছে না যে আমি যদি শেষ হয়ে যাই, আমি যদি শুকিয়ে যাই, তাহলে অনেক তাদের ক্ষতি হয়ে যাবে, এই সম্পর্কে তারা অবগত নয় এবং এই সব ভেবে আমি খুবই দুঃখ পাই। ঠিক আছে, এবং এরকমই কোনো স্মৃতির কথা তারা নদী উল্লেখ করতে পারে কোনো ঘটনার কথা। যেমন কোনো নৌকা যাত্রী হয়তো নৌকাতে অনেক বেশি যাত্রী নিয়ে যাচ্ছিল, সে নদীর গহ্বরে তলিয়ে গেছে, সেরকম একটা দুঃখদায়ক পরিণতি হয়েছে, সেই ঘটনাটাও সে বলতে পারে। ঠিক আছে, বা এরকম কোনো ইনসিডেন্ট বলতে পারে যেখানে একটা দুঃখদায়ক পরিস্থিতি তৈরি হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, তারপরে বর্তমান অবস্থা বলতে গিয়ে সেই বর্তমান কথা বলবে, এবং বর্তমান অবস্থা বলতে গিয়ে আমরা দেখেছি অনেক নদী স্রোতস্বিনী আছে, কিন্তু স্রোত প্রবাহ কী হয়েছে না, অনেক ক্ষেত্রেই স্তব্ধ হয়ে গেছে, অনেক ক্ষেত্রে নোংরা হয়ে গেছে, জল অনেক কর্দমাক্ত হয়ে গেছে। ঠিক আছে, জলে আবর্জনাযুক্ত হয়ে পড়েছে, এই সমস্ত কিছু নিয়ে বর্তমান কথা সে বলতে পারে। ঠিক আছে, বর্তমানে আবর্জনাযুক্ত হয়ে পড়েছে, তবে কিন্তু বর্তমানে মানুষের সচেতনতাও কত বৃদ্ধি পেয়েছে এবং তারা এই আবর্জনা স্তূপকে সরিয়ে দিয়ে নদীকে পরিশুদ্ধ করারও চেষ্টা করে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু কিছু অবিবেচক মানুষ এই আবর্জনা স্তূপ এখনও বাড়িয়ে চলেছে, এখনও তারা মৃতদেহ জলে ফেলে এবং জলকে আরও বেশি দূষিত করে তোলে। ঠিক আছে, নদী যে অনেক বড় ভূমিকা পালন করে মানব সমাজের বেঁচে থাকার জন্য, সমৃদ্ধ লাভের জন্য, সেক্ষেত্রে মানুষের অনেক বেশি সচেতনতার দরকার। ঠিক আছে, সেটা মানুষ ভুলে যাচ্ছে। উপসংহারে আমরা বলতে পারি যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে, মানুষ কিন্তু অনেক বেশি নদী যে তাদের মাতা, ঠিক আছে, এটা তারা বুঝতে পেরেছে এবং নদীর কারণেই যে কোনো সমতল ভূমি শস্য শ্যামলা হয়ে ওঠে, এটাও তারা বুঝতে পেরেছে এবং তারা সেই চেষ্টাও চালিয়ে যাচ্ছে। এটা আমরা বর্তমান কথায় বলতে পারি। তাহলে আমরা ভূমিকা, জন্মকথা, উপসংহারকে বেশি বাড়াবো না, ভূমিকা আমরা রিলেটেড কিছু কথা বলবো, জন্মকথাতে আমরা কিছু যেভাবে জন্ম হয়েছে নদীটি সেটা বলবো, আর উপসংহারে আমরা বলবো ভবিষ্যৎ সম্পর্কে আমি কি প্রেডিকশান করছি। ঠিক আছে, আচ্ছা, অতীত স্মৃতি আর বর্তমান স্মৃতিকে একটু আমরা বাড়াতে পারি, এইভাবে রচনাটা আমরা লিখতে পারি। নেক্সট এপিসোডে আবার একটা কোনো রচনা নিয়ে আসবো। আজকের মতো বাই।